তোমার কাছে এটা স্টোরি মনে হতে পারে, বা যারা দর্শকরা দেখছে তাদের কাছেও এটা স্টোরি বলে মনে হতে পারে, বাট এটা স্টোরি নয়। মানে আমি আজকে বলবো নিজের জ্যাঠা, কাকা বা মামা বা নিজের পরিবার কি করতে পারে বা বাড়িতে কি কি হতে পারে তার উপর একটা আমার এক্সপিরিয়েন্স। মানে আমিও কখনো ভাবিনি যে মানুষ এতটা নিচে নেমে যেতে পারে। একজন ভদ্রমহিলা হচ্ছে তার মানে ছেলে যাকে দেখাতে এসেছে তার মাসি, আর একজন হচ্ছে তার নিজের মা। আমি বলছি ফটো দেখান আমাকে, আপনার ছেলে তো আসেনি, তাহলে ফটো দেখান। ওরা যথারীতি ফটো আমাকে বের করে দিয়েছে, আমি ফটোটা দেখছি, দেখে বললাম যে আপনারা কেন এসেছেন আমার কাছে, এখন তার টাইম নেই। ছেলে কি অ্যাসাইলামে আছে বা পাগলা গারদেই রয়েছে? এবার না দুজনেই কাঁদতে শুরু করে দিয়েছে। আপনি কি করে বললেন? বলছে না আমরা পাঠিয়েছিলাম, বাট সেখান থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু এসে বাড়িতে রীতিমতো ভাঙচুর করছে, তছনছ করছে, মানে ভারী ঘরের মধ্যে কোনো জিনিস রাখা যাচ্ছে না। তো যখন আমি ওদের বাড়ির সামনে নামলাম, নিয়ে না অদ্ভুত বাড়িটার দিকে তাকাই, তো আমার যে কি দেখছেন, আমি দাঁড়িয়েই রয়েছি, আমি ঢুকছি, আমি বলছি দাঁড়ান। আমি বলছি এই যে বাড়িটা কাদের বাড়ি? আপনার নিজস্ব বাড়ি না, আপনার নামের বাড়ি, কিন্তু আপনি বাড়িটা বানিয়েছেন। বলছে যে বাড়ি তো বাবা মায়ের নামে, কিন্তু বাড়িটা আমি বানিয়েছি। বলছি কে কে থাকে? বলছে আমি, আমার ভাই, সবাই মিলেই থাকি। বলছে দেখুন আপনার ছেলে পাগল হওয়ার পেছনেই বাড়িটাই দায়ী। তো যখন আমি বাড়িতে ঢুকেছি, অদ্ভুতভাবে তার ভাইয়ের বউ দৌড়ে এসে আমাকে প্রণাম করতে গেছে। আমি যখনই দাঁড়িয়েছেন আমাকে প্রণাম করতে হবে না। তো অনেকক্ষণ অনেকে ওয়াচ করলাম। এবার আমি কি কথা বলি না বলি ওনারা দেখছে। এবার আমি যখন পুরো বাড়িটা ঘুরে দেখছি, উনি না অদ্ভুতভাবে আমাদেরকে তাকিয়ে রয়েছে। আমি বলছি এভাবে তাকিয়ে লাভ নেই, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এই শব্দটা যে বলেছি, ওনার ভাই বোন টুক করে ঘরে চলে গেছে, আর দাঁড়াইনি ওখানে, 1 সেকেন্ড আর দাঁড়াইনি। তো আমি যে যাব, আমি যখন ওপর থেকে উঠছি, ও জানতো না যে আমি যাচ্ছি। ওর মাকে বলছে তোমরা কি বাড়িতে তান্ত্রিক নিয়ে এসছো? বাবা বলছে কেন? বলছে হ্যাঁ, বাড়িতে যে গাড়ি থেকে নামলো উনি কি তান্ত্রিক? আমি কিন্তু সিম্পল একটা ড্রেস, মানে একটা কুর্তি পরা, একটা লেগিংস পরা, একদম খুব সিম্পল ড্রেসে গেছে। আমি যখন উপরে উঠছি দেখছি মায়ের সাথে তর্ক বিতর্ক করছে। আমাকে দেখে শান্ত হয়ে গেল, চুপচাপ এসে বসে গেল। তখন নিজে থেকে বলে জানো তো আমি না এরকম করতে চাই না, যেন মনে হয় কেউ আমাকে দিয়ে বলাচ্ছে, যেন আমাকে দিয়ে কেউ করাচ্ছে। আমি বললাম তোমাকে কিছু বলতে পারি, বেশ শোনো। বাবা মাকে ডাকলাম। তুমি বিশ্বাস করবে না, আমি যখন ওই বাড়িতে গেলাম, আমি ওই জায়গায় বসে বললাম তোমরা এখানে 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 খুঁজো, দেখো যন্ত্রের জিনিস রাখা আছে। বিশ্বাস করছে না। আমি যে ঠিক আছে খোঁজো। 2টো জিনিস পেয়ে গেল, আমি কিছু বললাম না। পেয়েছো? বলছে আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম সেটা তোমার জানার কথা না, পেয়েছো কিনা সেটা বলো। হ্যাঁ পেয়ে গেছি। এইবার না ওর যে আমি যে ওপরে বসে কথা বলছি না, নিচ থেকে ধূপধাপ ধূপধাপ করে আওয়াজ আসছে। নিচ থেকে মানে নিচে যে ফাঁকা ঘরটা, ধূপধাপ ধূপধাপ, মানে ধরো তোমার কোন একটা ভারী কিছু যদি ফেলো, একটা শব্দ হয় না রীতিমতো। আমি তখন বললাম নিচের ঘরে কে আছে? বলছে নিচের ঘরে কেউ থাকে না। এরকম আওয়াজ হওয়ার পর থেকে ও বিগড়ে যায়। এইবার দেখছি ওর চোখগুলো লাল হতে স্টার্ট করে দিয়েছে। চেঞ্জেসটা হচ্ছে। এইবার ওর চেঞ্জেস স্টার্ট। ও যতক্ষণ আমার সাথে নর্মাল বসেছিল, ও কিন্তু নর্মাল কথা বলছিল, আওয়াজটা স্টার্ট হলো, ওর চোখ পাল্টাতে স্টার্ট করে দিল। মানে এতটা স্পিডে পাল্টালো, ওর হাব ভাব দেখলাম যে পুরো চেঞ্জ। ও তখন না ভয়েসটা কেমন পাগল, মানে এবার ওর অ্যাবনর্মালিটিটা দেখানো স্টার্ট করে দিল। মানে ছেলেটি বেঁচে রয়েছে, সেই বেঁচে থাকাকালীন যখন ওর উপরে যেহেতু খুব ভারও ছিল, কোনো কাজ খুব একটা প্রথম হচ্ছিল না, তাই ওর জীবদ্দশা থাকাকালীন ওর শ্রাদ্ধ করা হয়েছে। হ্যাঁ একদম, মানে তন্ত্রের এটা একটা বিরাট বড় পার্ট, এটা একটা আলাদা অধ্যায়। এমনকি গয়াতে গিয়ে ওকে পিণ্ড পর্যন্ত ওর নামে দিয়ে এসছে। টুইস্ট শুরু হলো পরের দিন ভোরের থেকে। আমি তো ওই দিন চলে এসেছি, রাতে কোনো ব্যাপার না, আমি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, ওকে ওটাও বললাম। চলো, ঠিক কটা বাজে তখন? 9:30 থেকে 10টা বাজে। দেখি দান ফোন ঢুকছে আমার। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি আগেও এসেছেন। আপনাদের ভালোবাসায় আরো একবার গোসাই ঠাকুরের আড্ডায় আজকে সারথী মাতা। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। ধন্যবাদ। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো। আগের এপিসোডটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, মানুষের এত আগ্রহ, সত্যি খুব ভালো লাগছে। আজকে সেই আগ্রহকে বজায় রেখে
কি শোনাবে তুমি বলো? দেখো, শোনানোর তো অনেক কিছু আছে। তো আমি আজকে এমন একটা কথা বলবো বা এমন একটা স্টোরি বলবো, তোমার কাছে এটা স্টোরি মনে হতে পারে বা যারা দর্শকরা দেখছে তাদের কাছেও এটা স্টোরি বলে মনে হতে পারে, বাট এটা স্টোরি নয়। মানে আমি আজকে বলবো নিজের জ্যাঠা, কাকা বা মামা বা নিজের পরিবার কি করতে পারে বা বাড়িতে কি কি হতে পারে তার উপর একটা আমার এক্সপিরিয়েন্স। মানে আমিও কখনো ভাবিনি যে মানুষ এতটা নিচে নেমে যেতে পারে। তো আমি সেদিন চেম্বারেই বসে রয়েছি, দুজন ভদ্র মহিলা আমার কাছে আসে। তো কেসটা হচ্ছে আমার হাওড়ারই একটা জায়গা। তো প্রথমে দুজন ভদ্রমহিলা এসে বসেছে, কোনো কথা নেই, যেহেতু আমি সবসময় বলে দিই যে আমাকে এসে কেউ কিছু বলবে না। তো দুজনে ছকটা নিয়ে এসে বসেছে, কি হয়েছে নিজেদের দেখাতে আসেনি। একজন ভদ্রমহিলা হচ্ছে তার মানে ছেলে যাকে দেখাতে এসেছে তার মাসি, আর একজন হচ্ছে তার নিজের মা। তো যথারীতি ডেট অফ বার্থ টাইম দিয়ে সব করা হয়েছে। আমি যখন ছকটা দেখছি, দেখে না ওদের মুখে থেকে তাকিয়ে রয়েছি। আমি বলছি ফটো দেখান আমাকে, আপনার ছেলে তো আসেনি, তাহলে ফটো দেখান। ওরা যথারীতি ফটো আমাকে বের করে দিয়েছে। আমি ফটোটা দেখছি, দেখে বললাম যে আপনারা কেন এসেছেন আমার কাছে, এখন তো আর টাইম নেই। ছেলে কি অ্যাসাইলামে আছে বা পাগলা গারদেই রয়েছে? এবার না দুজনেই কাঁদতে শুরু করে দিয়েছে। আপনি কি করে বললেন? আমি বলছি যে দেখুন, আপনারা আসতে অনেকটাই দেরি করে ফেলেছেন। ছেলে তো ব্রেন আর কাজ করছে, মানে টোটালি নার্ভটাকে এতটা ড্যামেজ করে দিয়েছে, সে আর রীতিমতো নেই। বলছে না আমরা পাঠিয়েছিলাম, বাট সেখান থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু এসে বাড়িতে রীতিমতো ভাঙচুর করছে, তছনছ করছে। মানে ভারী ঘরের মধ্যে কোনো জিনিস রাখা যাচ্ছে না। বাড়িতে একটা ডগি রয়েছে, মানে তাদের বাড়িতে একটা কুকুরও আছে, রীতিমতো কুকুরটাকেও মারছে। মানে কাউকে সহ্য করতে পারছে না, আর সারা রাত জেগে থাকছে, সারা রাত ঘরের মতো উপদ্রব করছে। আমি সব দেখে টেকে বললাম দেখুন, সবই তো বুঝলাম, এই গ্রহচক বা এই যে প্ল্যানেটের পজিশন এখানে কোনো কাজ করছে না, প্রপারটা তন্ত্র। তো যদি সম্ভব হয় আমাকে বাড়ি দেখান, যদি বাড়ি দেখান, আমার দেখার পরে মনে হয় আমার কিছু করা পসিবল, তবে আমি করব কাজ, নাহলে আমি আদার্স হাত দেবো না। তো ভদ্রমহিলা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে আমরা অনেকের কাছে গেছি, মানে প্রত্যেকে বলেছে কেউ 25 দিন, কেউ 21 দিন, কেউ বলেছে পাগল। এমনকি তারা নার্ভের ডাক্তার দেখানো থেকে শুরু করে রিহাব থেকে শুরু করে সব কমপ্লিট। মানে বলে না বেঁচে থাকে লাস্ট একটা সম্বল, সেখানে গিয়েও তারা টাকা পয়সা মানে দিতে দিতে লোককে নিঃস্ব প্রায় বলতে পারো। তো ঠিক আছে, কবে যাবেন? আমি বললাম ঠিক আছে, কথা বলো, আমি আমার টাইম মতো যাবো। দেখো রীতিমতো আমার প্রচুর চাপে থাকি, সবসময় আমার পক্ষে সম্ভব নয়। তা আমি পরে মাস দেড়েক পরে একটা ডেট দিই যে আমি এই ডেটে হয়তো যেতে পারি। তো ওদের কোনো ব্যাপার ছিল না, ওরা বললো ঠিক আছে। দেখো যেতে কি কি বাধা, মানুষ কি হয় যাওয়ার সময় একটা সোজা রাস্তা রিসিভ করে। এবার দেখো আমার বাড়ি যেহেতু বারাসাত, আমি ওখান থেকে এয়ারপোর্ট হয়ে দক্ষিণেশ্বর হয়ে কিন্তু হাওড়ার দিকে আন্দুলের মানে তোমার বালি হয়ে ঢুকে গেলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, যেটা আমার 1-1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টায় কমপ্লিট হয়ে যায়। ওরা আমাকে বললো হাওড়ায় পৌঁছাতে, তো আমার হাওড়া যেতে 1.5-2 ঘন্টা, হাওড়া থেকে আবার 1.5-2 ঘন্টার রাস্তা। আচ্ছা, মানে আলটিমেটলি ব্যাকআপ পথ। এবার যখন আমরা হাওড়া পৌঁছেছি, তার বাড়ি মানে তার বাবা এসছে আমাদেরকে নিতে, খুঁজে পাচ্ছে না। আমরাও যে লোকেশনে দাঁড়ানো ম্যাক্সিমাম 5 মিনিটের, মানে 5 থেকে 7, মানে কি বলবো 10 হাত দূরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। মানে আমাদের যে হাওড়া প্ল্যাটফর্ম, মানে হাওড়া প্ল্যাটফর্ম তো চেনো, সামনের দিক স্টেশন যেটা রয়েছে আমাদের সামনের দিকটা হচ্ছে তোমার মানে 1 থেকে 6 অব্দি তো লোকাল ট্রেন বেশি দেয়, তারপর থেকে এক্সপ্রেস ট্রেনগুলো বেশি দেয়। আমি এক্সপ্রেসের ট্রেনের ওদিকটা বলে চলে, ওই গেটটার ওখানে কি দাঁড়িয়ে রয়েছি, আর উনি সেই সামনের দিকে আমাকে বারবার করে বলছে এক্সপ্রেস ট্রেনের দিকে দাঁড়ান। আমি ওখানে দাঁড়িয়ে, উনি 6 নম্বরের ওখান থেকে ওই যে গেটটা, ওই গেটের ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে, মানে 6 নম্বরে যাওয়ার জন্য যে গেটটা, মানে 1 থেকে 5 থেকে 6 অব্দি যেটা আছে ওই সাইডের গেটটাতে উনি ঘুরে বেড়াচ্ছে, পাক্কা 1 ঘন্টার লেট। আমি যেদিন বেরিয়েছি ঠিক আমাদের এয়ারপোর্ট কৈখালি ক্রস করার আগে গাড়ির টায়ার পাঞ্চার। তোমার গাড়ির টায়ার পাঞ্চার। এবার কি করে যাব? এই করতে করতে ওখানে গেল 1.5 ঘন্টা লেট। তাহলে আমার 1 নাম্বার লেট হলো কোথায়? এয়ারপোর্টের এখানে। সেকেন্ড হলো কোথায়? না হাওড়ার ওখানে, পাক্কা 2.5 ঘন্টা লেট। এবার যখন আমি ওদের গাড়িতে উঠলাম খুঁজে পাওয়ার পরে, ওখান থেকে যখন যাচ্ছে বলছে কোথায় যাচ্ছে, বলছে আমরা এখন কি না প্রস্তুত হবো। বলছে কি বলো? আর কিছু বলার নেই, আবার ওখান থেকে ঘুরে এদিকে আসা। যাই হোক গেলাম।
যখন ওনার বাড়ির সামনে ওনাদের গাড়িটা দাঁড়ালো, মানে আমি আর গাড়ি পেলাম না, আমার গাড়িটা যেহেতু টায়ার পাঞ্চার ঠিক হচ্ছে না, আমি কি করলাম ওখান থেকে ওলা করে গেছি, ওদের ওখান থেকে গাড়িতে আমাকে নিয়ে আসছে। তো যখন আমি ওদের বাড়ির সামনে নামলাম, নিয়ে না অদ্ভুত ভাবে বাড়িটার দিকে তাকালাম। তো আমার যে কি দেখছেন, আমি দাঁড়িয়েই রয়েছি, আমি ঢুকছি, আমি বলছি দাঁড়ান। তো বলছে কেন? আমি বলছি এই যে বাড়িটা কাদের বাড়ি? আপনার নিজস্ব বাড়ি না আপনার নামের বাড়ি, কিন্তু আপনি বাড়িটা বানিয়েছেন। বলছে যে বাড়ি তো বাবা মায়ের নামে, কিন্তু বাড়িটা আমি বানিয়েছি। বলছে কে কে থাকে? বলছে আমি, আমার ভাই, সবাই মিলেই থাকি। বলছে দেখুন, আপনার ছেলে পাগল হওয়ার পেছনেই বাড়িটাই দায়ী। এবার ভদ্রলোক না, মানে আমার কথায় হাসবে না কাঁদবে না কি বলবে কিছু বুঝতে পারছে না, মুখে থেকে হা করে তাকিয়ে রয়েছে, তা কি বলছেন। তো তখন আর বেশি কথা হয়নি। ওনার মানে ওয়াইফ যে আর কি আমার কাছে এসেছিলেন, তিনিও নেমে আসলেন, তার মেয়েও আসলো, কুকুরটা উপর থেকে চিল্লাচ্ছে, আমি দেখলাম। এবার যখন আমি, কি হয়, একটু ওই সাইডটা প্রপার শহরও না প্রপার মফস্বল গ্রামও type-এর। না, সামনেটা একটু উঠোন টাইপসের ফাঁকা জায়গা, তারপরে বাড়ি। তো বাড়িটা দুটো পোর্শনে ভাগ করা, এক পোর্শনে ওনার ভাই থাকে, আর এক পোর্শনে সিঁড়িতে উঠে উনি থাকেন, আর দুটো ঘর এই সাইডে ওনার ফাঁকা পড়ে রয়েছে, মা বা আদার্স কোনো আত্মীয় স্বজন আসলে সেখানে থাকে। তো যখন আমি বাড়িতে ঢুকেছি, অদ্ভুতভাবে তার ভাইয়ের বউ দৌড়ে এসে আমাকে প্রণাম করতে গেছে। আমি যখনই দাঁড়িয়েছেন, আমাকে প্রণাম করতে হবে না। তো অনেকক্ষণ অনেকে ওয়াচ করলাম। এবার আমি কি কথা বলি না বলি ওনারা দেখছে। এবার আমি যখন পুরো বাড়িটা ঘুরে দেখছি, উনি না অদ্ভুতভাবে আমাদেরকে তাকিয়ে রয়েছে। আমি বলছি এভাবে তাকিয়ে লাভ নেই, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এই শব্দটা যে বলেছি, ওনার ভাই বোন টুক করে ঘরে চলে গেছে, আর দাঁড়াইনি ওখানে, এক সেকেন্ডে দাঁড়াইনি। এইবার যখন আমি সিঁড়িতে ওপরে উঠছি, অদ্ভুত ভাবে না একটা পিচ্ছি টাইপের ঘুমোট, যেটা দেখবে কোনো কুকুর বা বিড়াল মরে গেলে তার কিছুদিন পর একটা দেখবে একটা অদ্ভুত ওইখানকার একটা স্মেল বের হয়, মানে পচা, প্রথমে তো উগ্র স্মেলটা চলে গেল, তারপরে দেখবে একটা হালকা হাওয়ার মধ্যে দিয়ে স্মেল ঘুরে, ঠিক ওই টাইপসে, মানে বেশ কিছুদিন আগে মরে গেছে, অর্ধেক শুকিয়ে গেছে, অর্ধেক পচে আছে, ঠিক ওই টাইপসের স্মেল। উপরে গেলাম, ছেলেটা একদম পুরো নর্মাল ভাবে আমার সামনে বসেছে। ওকে দেখে কেউ মনে হচ্ছে না যে ও মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সারা রাত জেগে থাকে, চিৎকার চেঁচামেচি করে, মারধর করে, দেখে একদম মনে হচ্ছে না, নর্মালি আমার সামনে বসেছে। তো আমি যে যাব, আমি যখন ওপর থেকে উঠছি, ও জানতো না যে আমি যাচ্ছি। ওর মাকে বলছে তোমরা কি বাড়িতে তান্ত্রিক নিয়ে এসছো? বাবা বলছে কেন? বলছে হ্যাঁ, বাড়িতে যে গাড়ি থেকে নামলো উনি কি তান্ত্রিক? আমি কিন্তু সিম্পল একটা ড্রেস, মানে একটা কুর্তি পরা, একটা লেগিংস পরা, একদম খুব সিম্পল ড্রেসে গেছে, মানে দেখে বোঝা যাবে, দেখে কেউ বুঝতে পারবে যে এজ এ তান্ত্রিক। বলছে না উনি তান্ত্রিক। বলে না তুই বস, উনি তান্ত্রিক নয়। বলে না উনি তান্ত্রিক। ওই বলে টলে আমি যখন উপরে উঠছি, দেখছি মায়ের সাথে তর্ক বিতর্ক করছে। আমাকে দেখে শান্ত হয়ে গেল, চুপচাপ এসে বসে গেল। তো যখন কথাবার্তাগুলো বলছি না, বাড়ির যে ওয়েদারটা সেকেন্ডের মধ্যে পাল্টে গেল। আর অদ্ভুতভাবে ও নিজে থেকেই বলছে, বলে কি আমি জানো তো, মানে আমি কিন্তু নিজের পরিচয় তখন দিও নি, কিছু বলিও নি, ওর বাড়ির লোকেও বলিনি, ও তখন নিজে থেকে বলছে, বলে জানো তো আমি না এরকম করতে চাই না, যেন মনে হয় কেউ আমাকে দিয়ে বলাচ্ছে, যেন আমাকে দিয়ে কেউ করাচ্ছে। আমি বললাম তোমাকে কিছু বলতে হবে না, তুমি শোনো। তো বাবা মাকে ডাকলাম। তুমি বিশ্বাস করবে না, আমি যখন ওই বাড়িতে গেলাম, আমি ওই জায়গায় বসে বললাম তোমরা এখানে 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 খোঁজো, দেখো যন্ত্রের জিনিস রাখা আছে। বিশ্বাস করছে না। আমি যে ঠিক আছে খোঁজো। দুটো জিনিস পেয়ে গেল, আমি কিছু বললাম না। পেয়েছো? বলছে আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম সেটা তোমার জানার কথা না, পেয়েছো কিনা সেটা বলো। হ্যাঁ পেয়ে গেছি। কারণ আমি কোথাও গিয়ে না নিজে হাতে কিছু খুলি না, কিছু খুঁড়িও না। এইবার না ওর যে, আমি যে ওপরে বসে কথা বলছি না, নিচ থেকে ধূপধাপ ধূপধাপ করে আওয়াজ আসছে। নিচ থেকেই, মানে নিচে যে ফাঁকা ঘরটা, ধূপধাপ ধূপধাপ, মানে ধরো তোমার কোন একটা ভারী কিছু যদি ফেলো, একটা শব্দ হয় না রীতিমতো। আমি তখন বললাম নিচের ঘরে কে আছে? বলছে নিচের ঘরে কেউ থাকে না। আচ্ছা, মানে নিচের ঘরে কেউ নেই, দরজা দেওয়া লক করা। আর ওর মাসিও সেদিন ছিল, তখন অলরেডি ওখানে আওয়াজটা হচ্ছে। আচ্ছা। তো ওরা একটু ঘাবড়ে গেছে, বলছে এরকম আওয়াজ না মাঝে মাঝে আমিও শুনতে পাই। এরকম আওয়াজ হওয়ার পর থেকে ও বিগড়ে যায়। এইবার দেখছি ওর চোখ টোকগুলো লাল হতে স্টার্ট করে দিয়েছে। চেঞ্জেসটা হচ্ছে এইবার ওর চেঞ্জেসটা, ও যতক্ষণ আমার সাথে নর্মাল বসেছিল, ও কিন্তু নর্মাল কথা বলছিল, আওয়াজটা মানে স্টার্ট হলো, ওর চোখ পাল্টাতে স্টার্ট করে দিল। মানে এতটা স্পিডে পাল্টালো, ওর হাব ভাব দেখলাম যে পুরো চেঞ্জ। ও তখন না ভয়েসটা কেমন মানে এবার ওর অ্যাবনর্মালিটিটা দেখানো স্টার্ট করে দিল। তো আমি ওকে দেখে নিলাম, দেখে পুরো বাড়িটা দেখলাম,
দেখার পর আমি যেটা বললাম সেটা কারোর পছন্দ হলো না। কেন? প্রথম কথা হচ্ছে ওই বাড়িটাও ওই ছেলেটির বাবা বানিয়েছে, হুম। কিন্তু পিতৃ সম্পত্তি। এবার যে বাড়িটা বানিয়েছে, বাড়িটাকে দুটো ভাগ করেছে। ছোট ভাই বেকার বলতে গেলে, ছোট ভাই ছেলের বউ আছে, বাচ্চা রয়েছে, তারা ঠিকঠাক কাজ করে না। পুরো বাড়িটা এবার তারা চাইছে দখল করতে। বাড়িটা তো তখনই দখল হবে, কারণ এর যেহেতু একটাই ছেলে, এ যদি না থাকে তবেই তো দখলদারি হবে, কিন্তু এ থাকলে তো হবে না। তখন কি করলি, বাড়িটা দখল করার জন্য ওরা বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস করতে স্টার্ট করেছে, বিভিন্ন জায়গা থেকে তন্ত্র করে আনতে শুরু করেছে। কারণ ছেলেটা ভীষণ ট্যালেন্টেড ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, পুরো পরিবেশে না ওর নাম ডাক যশ খ্যাতি সব ছিল। এবার আমি যখন পুরোটা দেখে নিয়ে নিচে নামবো, ঠিক তার আগে দুটো জিনিস আমার চোখে পড়ে। ঘরটার অদ্ভুতভাবে একটা পোর্শন চটানো, আচ্ছা। চটি ওখানে আবার রীতিমতো কেউ পরে আবার প্লাস্টার করেছে। আমি বললাম এখানে এটা কি করেছে? বলছে এখানে কি কারণে চটে গেছিল, তো আমার ভাই করে দিয়েছে। আমি বলেছি এটাকে ভাঙবেন, এর মধ্যে কিছু ডেফিনেটলি আছে। আর ঘর ভেঙেছে কোথায়? যে ঘরটাই ছেলেটা থাকে ঠিক সেই ঘরেরই একটা পোর্শনে। আমি বললাম আপনি চটাবেন, এখান থেকে পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলে বেঁচে থাকবে কি করে? এ বেঁচে আছে, সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু এর যদি জীবিত অবস্থায় শ্রাদ্ধ হয়ে যায়, গয়ে গিয়ে পিণ্ড হয়ে যায়, তাহলে কি সুস্থ স্বাভাবিক থাকবে? মানে ছেলেটি বেঁচে রয়েছে, হ্যাঁ। সেই বেঁচে থাকাকালীন যখন ওর উপরে যেহেতু খুব রাশ ভারও ছিল, কোনো কাজ খুব একটা প্রথম হচ্ছিল না, তাই ওর জীবদ্দশা থাকাকালীন ওর শ্রাদ্ধ করা হয়েছে। হ্যাঁ, একদম, মানে তন্ত্রের এটা একটা বিরাট বড় পার্ট, এটা একটা আলাদা অধ্যায়। এমনকি গয়াতে গিয়ে ওকে পিণ্ড পর্যন্ত ওর নামে দিয়ে এসছে। এবার যখন গয়ায় পিণ্ড হচ্ছে বা শ্রাদ্ধ হচ্ছে, তার তো কানেক্টিভিটিটা বাড়ছে। হ্যাঁ। তখন পাগলামির মধ্যে দিয়ে ছেলেটা কি করছে, সুসাইড করার চেষ্টা করছে বারবার। আচ্ছা। কারণ ওর তো অলরেডি পিণ্ডদান হয়ে গেছে, কিন্তু ও তো জীবিত। ঠিক, এটা সন্ন্যাসীদের ক্ষেত্রে হয় যে তারা হ্যাঁ। এটা চেঞ্জ করলে পুরো নিজের পিণ্ডটা নিজে দিয়েই দিয়ে তারা এবার- অন্য চেঞ্জ হ্যাঁ, এবার এ তো মারা যায়নি, না। এ সন্ন্যাস নয়, জবধানের মধ্যেও নেই, এ নিজেকে কন্ট্রোল করার পাওয়ারটাও তো এর মধ্যে নেই। হ্যাঁ, আর পিণ্ডদান তো আমি শ্রাদ্ধ করে সেই জায়গাটা বসে দিচ্ছে না, না। গয়াতেও পর্যন্ত গেছে। এবং ছেলেটার অদ্ভুত ভাবে 3-4 অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে এরা যে শুধু পিণ্ড দিয়ে যে কাজ করেছে তা নয়, তন্ত্রের কাজ রীতিমতো মানে করেই যাচ্ছে। এবার এই কথাটা বলার পরে না, আমি ফ্যামিলি সবার এক্সপ্রেশন দেখে বুঝতে পারলাম যে কেউ কথাটা আবার বিশ্বাস করেনি। ভাবছি আমি একটা গল্প কথা বলে দিলাম ওদেরকে। হুম। আমি তো মুখ দেখে এক্সপ্রেশন দেখে বুঝে গেছি এরা সব জন ভাবছে গল্প কথা। এবার আমি সব বলে দিয়ে কি কি করতে হবে না করতে হবে বলে দিয়ে আমি যখন নিচে নামছি, নামতে নামতে দুটো জায়গা দেখিয়ে দিয়ে এলাম, ঘরটা খুললাম। তুমি বিশ্বাস করো না, ঘরটা খুলে ঘরের মধ্যে কিচ্ছু নেই, পুরো ফাঁকা, শুধু একটা খাট আছে, খাটের উপর দুটো বালিশ রয়েছে, তক্তাপোত পাছানো, মানে যেটা হয় না চাদর টাদর দিয়ে রাখা, ব্যাস, আর কিচ্ছু নেই। তাহলে ঘরে আওয়াজটা কোথা থেকে আসছিল? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি যখন বেরোলাম, বেরিয়ে ঠিক ওদের যে ঢোকার দরজাটা তার সামনে আমি একটা জায়গায় মার্কিং করলাম যে আমি চলে যাওয়ার পর এই জায়গাটা খুঁড়বেন, হুম। বুঝে যাবেন আমি কথাটা কি ভুল বলেছি আর কি ঠিক বলেছি। তো আমি ওই দিন বেরিয়ে চলে এসেছি, আর কোনো কথা নেই, কোনো বার্তা নেই। ভদ্রলোক আমার কথা বিশ্বাসও করেনি, মানেও নি। আমি যখন চলে আসছি, দুজনের মুখ দেখে বুঝলাম যে ওনারা আমার কথা বিশ্বাস করেন। আমি শুধু বললাম এনাদের খাবার খাবেন না, এনাদের কোনো জিনিস ছোবেন না, আপনাদের বিপদ অনিবার্য, এইটুকু বলে আমি জাস্ট বেরিয়ে এসেছি। আমি আস্তে আস্তে আমার সঙ্গে যে থাকে তাকে বললাম, দেখ আমি তো বলে এলাম, এরা না আমার কথা কেউ বিশ্বাস করেনি। বলছে কেন? বলছে আমি এমন কিছু কথা বলেছি, স্বাভাবিকভাবে কাউকেই যদি আমি এই কথাটা মানে যাকেই বলি না কেন তার পক্ষে বিশ্বাস করাটা সম্ভব না। কে করেছে আমি দেখিয়ে দিয়েছি, নিচের লোক করেছে, একদম মুখের পরে বলে দিয়েছি যে এরাই করেছে, বাইরের কেউ করতে আসেনি কাজগুলো। তো নিজের ভাইয়ের কথা 1 নম্বর বিশ্বাস করা যায় না, 2 নম্বর যে কথাটা বলেছি তার তো কোনো প্রমাণ নেই। এটা তো আমি গল্প কথাও বলতে পারি, ঠিক, বলতেই তো পারি। আমি হয়তো এখনো বলছি, বাইরের অপোনেন্ট যারা শুনছে তাদেরও মনে হতে পারে যে গল্প বলছে। একদম এরকম কমেন্ট আসে অনেক, গল্প কথা বল। টুইস্ট শুরু হলো পরের দিন ভোরের থেকে। আমি তো ওই দিন চলে এসেছি, রাতে কোনো ব্যাপার না, আমি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, ওকে ওটাও বললাম। চলো, ঠিক কটা বাজে তখন 9:30 থেকে 10টা বাজে, দেখি দান ফোন ঢুকছে আমার। আমি তো বুঝতে পেরেছি আমি যেখানে খুঁজতে বলেছি ওদের খোঁড়া কমপ্লিট হয়ে গেছে, ওরা জিনিস পেয়ে গেছে। এরকম সাইজের
পুতুল 4টে বেরিয়েছে। বাপ, ওরা নিজেরাই খুঁড়েছে এবং খোঁড়ার সময় ওদের নিজের বাড়ির সিসিটিভি ছিল, খোঁড়ার সময় ওরা দেখতে পেয়েছে। আমি যদি ঢুকে আমি যদি পুঁতে রেখে আসি তাহলে তো ওরা দেখতে পাবে, সিসি ছিল পুরো বাড়িতে, সিসিটিভি লাগানো, তাহলে আমার চান্স নেই ভোটার। ওরা নিজেরা আর যদি আমি চট করে গিয়ে পুঁতেও দিই, বললাম আমিই পুঁতেছি ধরো বললাম, তাহলে ওখানে লেভেল হবে না। পুরোনো ওরা জায়গা বুঝতে পেরেছে। আমি শুধু আসার সময় তাও আবার পা দিয়ে মার্কিং করে এসেছি। 4টে পুতুল বেরিয়েছে। দেখবে পোড়ামাটির ঘোড়া টাইপসের দুটো জিনিস হয়, এক ধরনের জিনিস হয় ওরকমই ধরনের, বাট ওই জিনিস না, ওটাও পোড়ামাটিরই ছিল। তো পরে যেটা বেরিয়েছে, যেটা পোড়ামাটি দেখবে ঘোড়া টাইপস, অনেকে অনেক সময় মানত করে, একটু গ্রাম সাইডের মন্দিরগুলো তো তুমি দেখতে পাবে ওই টাইপসেরই, ঘোড়া টাইপসেরই, বাট ওটা ঘোড়া নয়, ওটা আলাদা একটা জিনিস। ওটা পেয়েছে। ওই যে ছেলেটির জামা কাপড় যে চুরি গেছিল, মানে পাইনি, ওরা ভেবেছে হারিয়ে গেছে বা কোথাও ফেলে দিয়ে যাবে কিছু এক্সাক্ট, সেই জামা কাপড়ের টুকরো পেয়েছে এবং তার কিছু জিনিস দেখে ওরা বুঝতে পেরেছে এটা ওরই জামা কাপড়, এবং সেটা ওই পুতুলের সাথে বাঁধা, কিছু চুল, ঠিক আছে, এমনকি মানে ওর যে একটা জুতোর যে শু হয় না, শুটা কাটা গেছিল, সেই কাটা অংশটা পর্যন্ত ওখানে ওরা পেয়ে গেছে। বাবারে। এবার তখন কারো মাথা ঠিক থাকে? হ্যাঁ। এবার আমি যথারীতি আসার সময় দুটো কথা বলে এসেছিলাম, দেখো পাবে খুললে যে জিনিসগুলো পাবে, চিৎকার চেঁচামেচি করবে না, তাতে শত্রুপক্ষ অ্যালার্ট হয়ে যাবে, যে ওরা তো জেনেই যাবে যে ওরা জেনে গেছে, এবার তো কোনো একটা স্টেপ নেবে, ওরা এটা বুঝে যাবে, তাহলে তোমার উপরে কোনো স্টেপ ওরা নিতে পারে, তোমরা চিৎকার। কিন্তু যেটা হয় না, আবেগের বসে বেরিয়ে যায়, বা বলে না সিচুয়েশনে, যে ছেলে আমার সুস্থ স্বাভাবিক ছিল 4 বছরের মধ্যে পাগল প্রচারিত হয়ে গেছে, এবং ডাক্তার থেকে শুরু করে লাস্টের মধ্যে লোকজন মারধর করবে, এরকম একটা সিচুয়েশন, তাদের বাড়ির লোকের মাথা তো ঠিক থাকা সম্ভব না, সম্ভবই। যথারীতি ওর মা এইসব দেখে না চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এবার কি হয়েছে, লোকজন জানাজানি হয়ে গেছে রাতারাতি ওর ভাইরা। আচ্ছা তুমি যদি নির্দোষ হও, তুমি তো বাড়িতে থাকবে, তুমি তো কোথাও পালিয়ে যাবে না, পুরো ফ্যামিলি আউট, কেউ নেই বাড়িতে আর। মানে ওইটা পাওয়ার পর ওরা লাগেজ টাগেজ দিয়ে চলে গেছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় ওরা লাগেজ দিয়ে চলে গেছে, ধরা পড়ার ভয়, কারণ ওরা তো ওটা পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করেছে, কে করেছে কি করে। এবার আমি বলেছি এটা তো ওরা ডাইরেক্ট বলতে পারছে না, ব্লেম তো দিতে পারছে না ডাইরেক্ট, ব্লেম দিয়ে হ্যাঁ কে পুঁতে গেছে, কি হয়েছে, এইগুলো কে পুতলো। আরো দুটো জায়গা দেখিয়ে দিয়ে এসেছি। ওখানে একটা তুলসী গাছ ছিল, একটা মানে মনসা গাছ ছিল, মানে খুব বেশি ডিস্টেন্স না, ওটা ইচ্ছা করেই লাগানো হয়েছে, কারণ তুলসী গাছ আর মনসা, যেটা ক্যাকটাস মনসা হয় না, দুটো পাশাপাশি লাগলে বাস্তুশাস্ত্রের উপর একটা বিশাল বড় এফেক্ট পড়ে। হ্যাঁ, তো এরা তো সাধারণ মানুষ তো সেগুলো জানবে না। এবার ঠিক ওই দুটো গাছ দেখে আমার সন্দেহ হয়েছিল, এবং আমি ওখানে দেখেছিলাম জিনিস রয়েছে, আমি সেখানেও খুঁড়তে বলেছিলাম, সেখান থেকেও জিনিস পাওয়া গেছে। আচ্ছা, পুরো ওদের মানে আমাদের যেটা আন্ডার গার্মেন্টস হয় না, আন্ডারওয়্যার যেটা হয়, ওর মধ্যেই কিছু ছাই, একটা হাড় আর কয়েকটা জিনিস দিয়ে বেঁধে ঢোকানো। তাহলে এরকম যদি তন্ত্রের কাজ, এবং আরো তন্ত্রের কিছু জিনিস আছে, সেগুলো আমি বলছি না, কারণ এটা বলা উচিত নয়, তো ওগুলো ওরা বের করেছে সব টেনে টেনে। এবার পাড়া প্রতিবেশীও দেখে রীতিমতো কি হচ্ছে, পাড়া প্রতিবেশী সাপোর্ট তো নেবেই, স্বাভাবিক ভাবেই নেবে, যে দেখো এগুলো তো অস্বাভাবিক জিনিস, হতেই পারে এগুলো মাটি চাপা পড়েই যেতে পারে, কিন্তু তার সঙ্গে এইগুলো কি করে এলো, অটোমেটিকলি এগুলো আসে না। এইবার শুরু হলো, এবার সন্ধ্যাবেলা ওরা কেউ নেই, যে চোর সে যদি চুরি না করে সে পালাবে কেন, ঠিক কথা। এইবার ওরা ওই সকালবেলা ওটা পাওয়ার পর থেকে দেন আমাকে ফোন করা স্টার্ট করেছে। আচ্ছা, এইবার শুরু হয়েছে আমার ফোন করা। আমি যখন প্রায় পুজো আশ্রা দিই, প্রায় 10:30 11:30 সময় ফোনটা রিসিভ করেছে, ওপার থেকে শুধু কেঁদেই যাচ্ছে। আমি তখন বুঝে গেছি যে এরা সব পেয়ে গেছে, এবার এই জন্য কাঁদছে, বলছে দিদি আমার ছেলেটাকে বাঁচাও। আমি যেরকম বাঁচাতে পারি, কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি করনি তো। দিদি সেটা তো করে ফেলেছি, পুরো পাড়ার লোক জেনে গেছে। বলছি দেখো তোমরা তো বিপদ আরো বাড়িয়ে ফেলেছো, কারণ যে করেছে সে তো আবার মানে যার থেকে করিয়েছে তার কাছে ছুটবে, সে তো আবার দ্বিতীয় কোনো স্টেপ নিয়ে নেবে। বা তাদের কাছে কি কালেকশনে রয়েছে কি নেই, আমি সবসময় বলি যে কারো ক্ষতি করতে গেলে ডিএনএ মাস্ট। কেন বলি, তা ওদের কাছে যে কোনো ডিএনএ নেই, তোমাকে কি বললো, কিছু না কিছু থাকতেই পারে। ওরা যে আবার দ্বিতীয় কোনো মতো কোনো অন্য কোনো কাজ করবে তার কি গ্যারান্টি আছে। দিদি ভুল তো করে ফেলেছি, যথারীতি যাই হোক ওরা আবার আমার সাথে এসে দেখা করে। আমি এই প্রথমবার কাজ করে কাজ কমপ্লিট করতে পারিনি, সেটা স্বাভাবিক হয় না, হ্যাঁ কিছুটা স্বাভাবিক হয়েছে। সেকেন্ডবার কাজ করার পরে কিছুটা হয়েছে। আমার টোটাল ছেলেটাকে সুস্থ করতে 4 মাস সময় লেগেছে। আচ্ছা, 4 মাসের মধ্যে আমি যে কাজ করেছি তার মধ্যে ছেলেটা স্বাভাবিক হয়ে গেল, ছেলেটি চাকরিও পেয়ে গেল। আচ্ছা, সমস্যা শুরু হলো চাকরি পাওয়ার পর থেকে। আচ্ছা, এই যে চাকরিও করতে যাচ্ছে না, কোথা থেকে যাচ্ছে কিভাবে যাচ্ছে সব ফলো করছে।
তো আমাকে জানালো। আমি বললাম দেখো তোমরা বাড়ি ছেড়ে দাও, তোমাদের হয় সম্পত্তি নিতে হবে, নাহলে ছেলেকে সিলেক্ট করতে হবে, কারণ ওরা আবার বাড়ির মধ্যে করবে, কারণ তুমি তো কিছু করতে পারবে না। এবার অপোনেন্ট যারা রয়েছে তারা যাই হোক ওটা পঞ্চায়েতের মধ্যেই পড়ে, তার পঞ্চায়েতকে জানান দেওয়া, ঝামেলা করা, অশান্তি করা, যা পঞ্চায়েত বলে তোদের তো কিছু বলেনি, তারা ফেরত দেয়। কিন্তু ওরা তো আর ভয়ে আসতে পারছেন না যদি ওদের উপরে কেউ কিছু করে। তো আমি যেহেতু কারো ক্ষতি করি না, আমি তো সেটা করি না, জাস্ট কাটিয়ে দিয়েছি। আমি বলেছি দেখো তোমরা ওখান থেকে চলে আসো। ওরা ফিরলো না। আমি বললাম দেখো এবার কিন্তু তোমাদের নামে কেস করবে, যখন কোনো কিছু পারবে না তোমাদের নামে কেস করবে, একটা কিছু তো আমার করতে হবে। তাও শুনলো না, কেস হলো। কেস কি করলো, ওকে নাকি ওই যে ছেলেটিকে কি ভালো করো সেই ছেলেটি মেরেছে, শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, এই সব দিয়ে কেস করেছে। তো যখন থানায় গেছে, থানা দেখে বলছে এটা সাজানো কেস, সিসিটিভি সব দেখেছে, তাহলে এটা বোকা বোকা কেস হয়ে যায় না? কেসটাও হোল্ড হয়ে গেল, মানে কেসটা আর হলো না। এবার আমি বললাম ঠিক আছে, শত্রু দমনের হিসাবে বগলা করে দিলাম, বগলার কাজ হলো। আমি বললাম দেখো এটা তো হলো না, তো এবার কিন্তু ওরা ডাইরেক্ট অ্যাটাক করবে। তুমি জানো না ছেলেটাকে রাতে রাস্তায় ধরে 10 জন মিলে মেরেছে। কোন যুক্তি নেই, মানে মানুষ কতটা নিচে। এইবার আমার কথা আমি বলে যায়। তখন বারবার করে বললাম তুমি বাড়ি ছাড়ো, দেখো তোমরা সম্পত্তি না, ওর বাবা ছাড়বে না। আমি বলছি তাহলে আমার কিছু করার নেই। এইবার যখন সেটা হলো না, অদ্ভুত ভাবে ঘরের মধ্যে সিঁদুর ফেলা, জল ফেলা, এগুলো ডাইরেক্ট হচ্ছে, ওপেন হচ্ছে। ও তখন আর রাগ তখন আর নেই। কোনো ব্যাপার না, তখন সব ফেলে দিয়ে যাচ্ছে। হ্যাঁ। যথারীতি ছেলেটা আবার এফেক্টেড হতে শুরু করলো। এখন ছেলেটা মানে সুস্থ, কিন্তু এইসব দেখে ছেলেটা বলছে কি দিদি আমাকে সবাই যখন মেরে ফেলতে চাই মরে যায়। বলছি কেন তুই মরবি, সেটা এখন সুস্থ এবং স্বাভাবিক, কিন্তু বলছে সবাই তাও চাইছে আমি মরে যাই। তো দেখো একটা মানুষের তো সাইকোলজিক্যালি প্রবলেম চলে আসে। ঠিক। তো ছেলেটা এখনো আমার সাথে কন্ট্যাক্টে আছে, এখনো আসে, তার ফ্যামিলি কন্ট্যাক্টে আছে, কিন্তু আমার এত খারাপ লাগছে তার বাবা বুঝছে না, বাড়ি ছাড়ছে না, আর ওইসব চলছে। মানে ছেলেটা এখন মেন্টাল ডিপ্রেশনে অটোমেটিকলি চলে যাচ্ছে, ছেলেটার উপর প্রেশার পড়ছে। তো আমি ওর মাকে বললাম যে দেখো তোমরা হয়তো ছাড়তে পারলে ছাড়ো, নাহলে আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করো। তো ওর মা এখন সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেকে নিয়ে আলাদা চলে যাবে। আচ্ছা, তাহলে একটা পরিবার ভাঙার জন্য একজন, প্রথম কথা কে দায়ী হলো? নিজের ভাই। তাহলে মানুষের মেন্টালিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো? লোকে বলবে এটা আমি গল্প সাজিয়ে এনে বলছি, একদমই না। এবং শ্রাদ্ধ যে ওর হয়েছে সেটারও প্রমাণ পেয়েছে। আচ্ছা, একদিন কি করেছে, যেহেতু নিচের ঘরে ওদের ঘরে যেত না, হ্যাঁ, জোর সে ওদের ঘরে যায়। ওদের ঘরে একটা পুরোনো ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কটা ফাঁকা, ট্রাঙ্কের মধ্যে একটা ওর ছোট্ট বড় ফটো, তার মধ্যে সাদা ফুলের মালা, চন্দনের ফোঁটা লাগানো, থালার মধ্যে খাবার দেওয়া। ট্রাঙ্কের ভেতরে এটা? তার মানে কি ও মারা যাওয়ার পরে অনেকে দেখবে এগুলো করে। আমরা সাধারণত বলি যে ঠাকুর মানে মারা যাওয়ার পরে খেতে দিতে নেই, কিন্তু অনেকেই করে। ওকে ওই জিনিসটা করাচ্ছিল। মানুষ অর্থ আর সম্পত্তি, মানে বেসিক্যালি এই যে পুরো গল্পটা আমি বললাম বা ঘটনাটা বললাম, কিসের উপর বেস করে? বাড়িটা যেহেতু নিজের দাদা করেছে, তাহলে বাড়িটা আবার দখল করতে হবে, বাড়ি থেকে তাড়াতে হবে, তার উপর বেস করে এত বড় একটা কাণ্ড কারখানা করে দিল। সম্পত্তির লোভ। একমাত্র বলে না, সম্পত্তি যেমন ভালো, সম্পত্তি তেমন বিপদেরও কারণ। আচ্ছা, তুমি একটা কথা বললে এই ঘটনাটা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে মনসা গাছ মানে ক্যাকটাস আর তুলসী গাছ যদি পাশাপাশি রাখে কেউ, বাড়িতে বাস্তুর একটা সমস্যা হতে পারে। মানে এরকম অনেক কিছুই থাকে যেগুলো আমরা জানি না। দেখো আমরা বাড়িতে শখের বসে বা আধ্যাত্মিকতার বসে বা ভালো লাগার বসে বা শৌখিনতার বসে, বা অনেকে দেখবে গাছ ভালোবাসে, তো আমরা অনেক ধরনের গাছ লাগিয়ে ফেলি। কিন্তু বাস্তু ভিটে বা বসত বাড়িতে সব গাছ কিন্তু রাখা উচিত নয়। বুঝতে পারলাম? দেখো ক্যাকটাস গাছ অনেকে বাড়িতে তুমি গেলে দেখবে শখের বসে বা টবে বিভিন্ন কারণে লাগিয়ে রাখে, কিন্তু সেটা আমার পজিটিভ করছে না নেগেটিভ করছে কিন্তু আমরা জানি না, কিন্তু আমার শখ আমি রেখেছি। হ্যাঁ, অনেকেই রাখে, অনেকে বেডরুমেও রাখে, আমি দেখেছি। তো ক্যাকটাস প্রথম কথা হচ্ছে কাঁটাযুক্ত গাছ। আর মনসা গাছ দেখবে কি কাঁটাযুক্ত যে মনসাগুলো হয় না, বেশ লম্বা হয়, বড়ও হয়। এই মনসা গাছের সাথে সাথে যদি তুলসী গাছ রাখা হয়, তো এটা একটা বৈজ্ঞানিক লজিক আছে, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু আমাদের শাস্ত্র মতে যেটা আছে, তুলসী গাছ এবং কাঁটা গাছ যদি কখনো কারো বাড়িতে রাখা হয় পাশাপাশি, মানে ধরো হয় একই টবে রয়েছে বা টব দুটো একদম গায়ে গায়ে লাগানো রয়েছে, তো সেই বাড়িতে অশান্তি আসতে বাধ্য, রোগ শোক আসবেই, অর্থনৈতিক ডাউন হবেই, একদম কনফার্ম হবে। আর যদি ভুল করে সেটা ঈশান কোণে হয়ে যায়, তাহলে সেই বাড়ি শেষ, একদম বাস্তু একদম ধ্বংস করে দেবে। আমাদের এটা লজিক্যালি দেখা
যদি মনে হয় কেউ প্র্যাকটিস করে মানে মানে এটা বাস্তব না এক্সপেরিমেন্ট যদি করতে চায়, এই দুটো গাছ এনে পাশাপাশি বা একটা টপে রেখে ঈশান করে রেখে দিই, 15 দিনের মধ্যে সে রেজাল্ট বুঝতে পারবে। কোথা থেকে যে প্রবলেম ইস্যু তৈরি হয়ে যাবে বুঝতেও পারবে না, খুব নেগেটিভ। যেমন বাস্তুতে তুলসী গাছ খুব পজিটিভ, আবার মনসা গাছ, যেহেতু অনেকে মনসা দেবীর পুজো করেন, আমি কোনো ছোট বড়োর জন্য বলছি না, কেউ তুলসী দেবীর পুজো করেন, যার যেটা ইচ্ছা সেটা তার ধর্ম, সেটা আলাদা। কিন্তু যদি কেউ রাখে ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? দেখো তুমি তো জানো প্রচন্ড কলের ফ্লো আমার, মানে আমি ফোন ধরতে পারি না, 1 নাম্বার, ফোন তো অন্য কেউ ধরেই। দ্বিতীয় কথা হচ্ছে দিনে যদি তোমার 1000, 1500, 1200 বা 500 ফোন আসে, তুমি কখন কলটা রিসিভ করবে? সুতরাং কল মিসিং যায় প্রচুর আমার, আমি সব ফোন রিসিভ হয় না আমাদের। তো আমি সবাইকে বলবো, যদি কেউ আসতে চায়, প্রথম কথা 2 দিন আগে থেকে তো নাম লেখাতে হয়, সকাল 10টা থেকে 11টা, এই 1 ঘন্টা টাইমের মধ্যে ফোন করে যেন নাম লেখায়। এবার যদি আদার্স কোনো কোয়ারিজ থাকে অন্য টাইমে ফোন করো, কোনো অসুবিধা নেই, তাতে কি হয় না সেটা কোয়ারিজ হয়। এবার সবাই কি হচ্ছে, মানে যে যার মতো করে যদি ফোন করতে থাকে নাম বুকিং কিন্তু সম্ভব হয় না। এই যে 1 ঘন্টা নাম বুকিং, তাই দিনে 60 জন, 70 জন, 80 জন, 100 জন হয়ে যায় আমার। দেখো একটা লজিক্যালি একজনকে যদি আমি 15 থেকে 20 মিনিট টাইম দিই, আমি এত লোক দেবে করে, তখন কি না কিছু মানুষ এসে না বিরক্ত ফেরত চলে যায়। আমি আগে কি করতাম, 25 জন দেখতাম, ভালো কথা, কিন্তু এত মানুষের মানে চেম্বারের সামনে এসে ঝামেলা করে না, দেখতে হবে, কি করে দেখবো, আমি তো মানুষ। ঠিক কথা। তো তখন কি করলাম, সারাদিনের বুকিং সিস্টেমটাকে আমি অফ করে দিলাম, ওই 1 ঘন্টা বুকিং সিস্টেমটা, তাও 2 দিন আগে। এবার সবাইকে ধরো, এবার আমি আছি কিনা জানার জন্য তুমি আদার্স টাইমে ফোন করে জেনে নিতে পারো। দেখো ওইটা তো বুকিং টাইম, তখন তো কেউ কোয়ারি বলবে না যে এটা কি জানতে চাই, কিছু বলবে না। তো বুকিং করার জন্য ওই টাইমটা, আর যদি কোনো আইএসটা কোনো কোয়ারিজ থাকে যে আমার এটা জানার দরকার আছে বা দিদি আছে কিনা, বা তখন আদার্স টাইমে ফোন করতে পারে। তবে মানে সন্ধ্যে 8টার পরে একদমই যেন কেউ ফোন না করে, আমি এটা রিকোয়েস্ট করছি। মানে আমি তোমাকে স্ক্রিনে পরে দেখাচ্ছি, রাত 2টো, 2:30, 3টে, 4টেতেও ফোন করে লোকে, আমি কি করে করি আমি জানি না। এটা আমার ভীষণ কিউরিসিটির ব্যাপার যে ঘুমাবে তো মানুষ, ঠিক কথা, একটা 3টে, 2:30টে ফোন করা কোনো লজিকের ব্যাপার না। এর পেছনে একটা কারণ থাকতে পারে যে আগেকার দিনে আমরা দেখতাম যে স্কুলে ভর্তি হতে গেলে ভোরবেলা গিয়ে লাইন দিতে হতো, ভোরবেলা 3টে 4টে সময় ফোন করছিল, আগে যদি নামটা লেখা হয়ে যায় ভোরবেলায়, তারপরে ভোরবেলায় ফোন করে, তার 2-2:30টার সময় না পেরে আমি ফোন সাইলেন্ট হয়ে, যদি আমার কোনো এমার্জেন্সি কলও আসে আমি রিসিভ করতে পারবো না, ফোন সাইলেন্ট করে উল্টো করে রেখে দিতে হয়। আচ্ছা, তোমার চেম্বার গুলো কোথায় কোথায় যদি একটু বলে দাও? বারাসাত, বেহালা আর তারাপীঠ। আমি আদার্স কোথাও আর বসার টাইম পাচ্ছি না, আমি এখন এই 3 জায়গাতেই রয়েছি। যদি কাউকে দেখা করতে এই 3 জায়গায় আসতে হবে। তবে হ্যাঁ, একটা আমি আসামে, যেহেতু আসামে আমার একটা ব্যাপার রয়েছে, তো আসামে ইচ্ছা আছে নেক্সট মান্থ থেকে খোলার, কথাবার্তা চলছে। তোমাদের আশীর্বাদ থাকলে আসাম থেকে, মানে প্রচুর কল আসে আসাম থেকে, আসাম থেকে প্রচুর লোক চলেও আসে এখানে আমার। তো তাদের রিকমেন্ড বা মানুষের ভালোবাসা বাধ্যতামূলক আমাকে আসামে চেম্বার করতেই হচ্ছে। একদম একদম, খুব ভালো, খুব দারুণ খবর এটা। আচ্ছা, এই চেম্বারে তো বহু ধরনের মানুষ আসে তোমার কাছে, এরকম কোনো ঘটনা আছে যেটা দাগ কেটে গেছে? দেখো, একটা মানুষ যদি দিনে 20টা করেও ক্লায়েন্ট দেখে, ঠিক আছে, বা পেশেন্ট দেখে, তো তার মধ্যে একটা তো ক্রিটিক্যাল আসে, বা 5 দিনে তো 2টো আসে। তো এরকম কেস দাগ কেটে যায়নি এরকম স্টোরিও নেই তা নয়। তো সেকেন্ড যেটা আমি তোমাকে বলতে চলেছি, এটাও সেই সম্পত্তি, মানে যেহেতু সম্পত্তি নিয়েই বললাম, এটাও সেই সম্পত্তি নিয়েই আমি বলি। আগেটা ছিল বাবার মানে কাকা, মানে কাকা বাবার মধ্যে সমস্যা, এটা হচ্ছে মামা ভাগ্নের সমস্যা। আচ্ছা, এটা বেশি দূরের ঘটনা না, আমাদের মানে বালি বেলুর, বেলুরের ঘটনা বলছি। আচ্ছা, মানে হাওড়া 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 বালি বেলুর, যেটা আমাদের বাচ্চাটার বয়স কত হবে, 2.5 থেকে 3 বছর বয়স। আমার কাছে মানে এসছে, আমার মানে সেদিন বুকিং এত বেশি ছিল আর এত ভিড় ছিল সেদিন, তখন প্রায় রাত 10:30, 11টা বেজে গেছে। আমি তখনও স্টিল নাও চেম্বারে, মানে লোক তখনও বাইরে রয়েছে 3-4 জন এখন। তো আমার আর ইচ্ছা করছে না দেখতে, রীতিমতো আমি তখন ফেড আপ। সেই 1টার থেকে দেখছি, মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়েছি, ননস্টপ দেবে না। আমি তখন মানে কতক্ষণে উঠবো, আমার পাগলের মতো লাগছে, আমি আর দেখবো না, এরকম একটা অবস্থা। তো বাচ্চাটা এসছে
দেখেই বুঝলাম যে খুব মানে মানে অর্থনৈতিকভাবে যে এরা ডেভেলপড বা ভালো তা কিন্তু নয়, বোঝা যাচ্ছে যে অর্থের সংকটের মধ্যে দিয়ে চলে, হয়তো ও না খেয়ে থাকে না, মানে নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা মানে ক্যাটাগরি অর্থনৈতিক অবস্থান বলা যেতে পারে। মানে মাও রোগা, ঠাকুমা নিয়ে এসেছে, ঠাকুমাও রোগা, তার হাজবেন্ড সেও একদম রোগা, মানে পারলে কতদিন যে ঠিকঠাক খায় না আমার সন্দেহ আছে, মানে এরকম একটা পরিবেশ এবার চেহারা। বাট তাদের প্রথমে আমি এটাই ভেবেছিলাম যে হয়তো অর্থনৈতিক সমস্যা, পরে বুঝলাম না, রিজন অন্য। আচ্ছা, প্রথমে আমি এটাই ভেবেছি। হ্যাঁ, না হলে দর্শকরা এক্ষুনি অলরেডি কমেন্ট করতে শুরু করে দিয়েছে যে এই শরীর দেখে কিন্তু বোঝা যায় না কার কত টাকা। না আমি সেটা বলছি না, মানে তোমার প্রথম দেখাতে এটা মনে হবে, ঠিক ঠিক, বাট বিষয়টা কিন্তু উল্টো উল্টো, ঠিক পুরো উল্টো। মানে অর্থনৈতিক অবস্থান অতটাও এদের খারাপ নয়, খারাপ মানছি। বাচ্চাটা আমার কাছে এসছে প্রচন্ড গায়ে জ্বর নিয়ে, মানে আমি যখন বাচ্চাটাকে হাত দিয়েছি এসেই ওর বাড়ির লোক বললো, দেখুন না আমার বাচ্চার 3.5 মাস, জ্বর না কমছে না বাড়ছে, মানে একই টেম্পারেচার বডিতে, মানে 3.5 মাস বয়স বাচ্চাটার, 3.5 মাস ধরে জ্বর, ও জ্বর না কমছে না বাড়ছে, মানে স্টিল নাও সেম টেম্পারেচারে থাকছে। আচ্ছা, যদি খুব ঝাড়ফুঁক বা কিছু করা হচ্ছে তাহলে সামান্য একটু ডাউন হচ্ছে আবার উঠে যাচ্ছে। মানে জ্বর কি হয় মানুষের, মানে শরীর খারাপ হলে কি হয়েছে, বডির যে টেম্পারেচারটা আপ ডাউন তো করবে একটা নির্দিষ্ট টাইমের পর, 24 ঘন্টায় দিনের গায়ে জ্বর। ডাক্তার দেখিয়েছে, আশেপাশে কবিরাজ বলো বা ওই আমাদের ফকির বাড়ি বলো বা ছোটখাটো তান্ত্রিক বলো বা ঠাকুর বাড়ি বলো, মোটামুটি সবই কমপ্লিট করেছে। এবার দেখো একটা বাচ্চার গায়ে যদি জ্বর থাকে সে তো বেশিক্ষণ খেতে পারবে না, তার খাওয়া দাওয়া বন্ধ, শরীর খারাপ কমছে না, কাশি খিটখিটে টাইপের, কাউকে সহ্য করতে পারছে না, মানে কাউকেই সহ্য করতে পারে। এবার আমার কাছে যে এসছে, আমি যখন ওকে নিয়ে এসছে না, আমাকে ওকে ছুতে দেবে না, মানে বাচ্চাটাকে যে আমি ধরতে যাচ্ছি না, ও রীতিমতো ছিটকাচ্ছে হাত পা দিয়ে, না 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 আমাকে ছোবে না, আমাকে ছোবে না, তোমাকে আমার পছন্দ হচ্ছে না, তোমাকে ভালো লাগছে না, ঠিক এই কথাটা বলছে, তোমাকে আমার পছন্দ হচ্ছে না, তোমাকে ভালো লাগছে না, তুমি আমাকে ছোবে না, তোমাকে দেখলে কেমন একটা হচ্ছে। যদি তোমাকে ওইটুকু একটা বাচ্চা বলে তোমার কেমন লাগবে? ওর বাবা না, ওর বাবা মানে বাবা রোগা পাতলা, ওর মা ওর ঠাকুমা সারা মুখে থেকে তাকিয়ে বলছে, দিদি তোমাকে ছুতে দিতে চাচ্ছে না কেন? বলছে এটা ঊর্জার প্রবলেম, ওর যে জ্বরের কারণটা ওটা নেগেটিভ ঊর্জার কারণে হচ্ছে। তো বললাম দেখো আমার কিছু করা সম্ভব না, তোমাকে কয়েকটা জিনিস আমাকে যদি এনে দিতে পারো তাহলে তোমার বাচ্চার জ্বর নেমে যাবে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, দীর্ঘমেয়াদীর জন্য হবে না। বলছে যে দিদি কি করতে বলছি, যদি ওটা কমে যায় তাহলে তোমার মানে আমি যেটা বলবো কি হবে, আমি তারকেশ্বর থেকে 2টো জিনিস নিয়ে আসতে বলেছি। আচ্ছা, মানে দেখো ওই জিনিস আমার কাছে ছিল না, আমি বলছি তোমাকে তারকেশ্বরেই যেতে হবে, ওখান থেকে ওই জিনিসগুলো যদি কালেক্ট করে আমাকে নিয়ে এসে দিতে পারো তবে তোমার বাচ্চার জ্বর নামবে। ওই নর্মাল আমি এখন ঝাড়িয়ে দেবো এ করে দেবো, ওটার কোনো লাভ নেই। তো এটা বলে দিয়ে চলে গেল, মানে যা যা আনতে হবে বলে দিলাম, ওরা আরো 2টো জিনিস বলে দিলাম, সেগুলো আনার জন্য চলে গেল, বাড়ি চলে গেছে, রাত হয়ে গেছে। পরের দিন ওরা ভোরবেলায় চলে গেছে বাচ্চাকে নিয়ে ওখানে গিয়ে স্নান টান করি, আমি যা যা বলেছিলাম সেগুলো করে টোরে সেই সব জিনিসপত্র নিয়ে চলে এসছে। আমার এখানে যখন পৌঁছেছে তখন কটা বাজে, 5:30 6টা। মানে ওরা তারকেশ্বর গেছে, ওইখানে কাজ মিটিয়ে যা যা বলেছিলাম সেগুলো করে নিয়ে আমার চেম্বারে চলে এসছে। তখনও পর্যন্ত কিন্তু বাচ্চার গায়ে জ্বর এতটুকু ডিসব্যালেন্স হয়নি, মানে সেম টু সেম। একটা বাচ্চা 3 মাস ধরে জ্বর, মানে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে বলেছেন, তাহলে তার চেহারাটা কিরকম হতে পারে? এবার যখন ওখান থেকে নিয়ে আসতো আর আমার চেম্বারে ঢুকবে না, সে রীতিমতো ধরে বেঁধে আমার চেম্বারে ঢোকানো। এবার যখন আমার চেম্বারে ঢুকে গেল ও একদম নর্মাল হয়ে গেল, এবার পুরো ঠান্ডা। তো যাই হোক আমি জিনিসগুলো দিয়ে করলাম, করে টোরে না জ্বরটা মানে ম্যাক্সিমাম 5 মিনিট আমরা ওখানে বসেছিল, জ্বরটা নেমে গেছে। আচ্ছা, প্রপার নেমে যায়, পুরো গা ঠান্ডা হয়ে গেছে, মানে এক ফোঁটা বলে যদি থার্মোমিটার ছিল না, আমি চেক করিনি যদিও, পুরো গা যেটা নর্মাল টেম্পারেচার ও নেমে গেছে। ওর বাবা মা তো খুব খুশি, দিদি তাহলে বাচ্চা ঠিক আছে? একদমই না, খুশি হয়ে লাভ নেই, এই জ্বর কিন্তু বেশিক্ষণের জন্য নামলো না, তোমরা স্বাভাবিকভাবে বাড়ি পৌঁছাও, আমি তোমার বাড়ি দেখবো। কেন? বলছো জ্বর নামবে কোথা থেকে? ওরই কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে কি করা হয়েছে, বাচ্চাটির জামা, আরো কয়েকটা জিনিস, আমি যেটা এখান থেকে রিয়েলাইজ করছি যে আরো কিছু জিনিস আছে যেটা দিয়ে ওর কাজ করা হয়েছে, এবং কাজ করার পর 2টো জিনিস, একটা হয়তো কোনো নেগেটিভ জায়গায় গেছে, একটা তোমার ঘরে আছে,
তো ঘরে তো দূরের লোক আসবে না, তাহলে আমাকে বাড়ি দেখাতে হবে। এখানে সেই আবার বাড়ি, বুঝতে পেরেছ? তোরা রাজি। প্রবলেম শুরু হলো এখান থেকে। ওরা আমার চেম্বার থেকে বেরোনো পথে, চেম্বার মানে আমার চেম্বারে যতক্ষণ ছিল সেফটি ছিল। আচ্ছা, প্রবলেম স্টার্ট হয় যেই চেম্বার থেকে বেরিয়েছে সেই। প্রথম কথা, ওরা এক টোটো নিয়ে এসেছিল, টোটো রিজার্ভ করেই এনেছিল ওখান থেকে। টোটো না কি একটা বললো, টোটোই বললো। তোরা যখন বালি থেকে আমাদের যে বেলঘড়িয়া বাইপাস আছে না, ওটার থেকে উঠেছে, টোটো উল্টে দিয়েছে। ওদের টোটো পুরো উল্টে দিয়েছে। যখন টোটো উল্টে গেছে, বাচ্চাটা বলছে কি ভেবেছো আমি যাবই, ও আমাকে নিয়ে যাবেই, তোমরা কেউ আমাকে রাখতে পারবে না। টোটো উল্টে যাওয়ার পরে বাচ্চাটার মুখ থেকে এই শব্দ। তিনজনে ইনজয়েড হয়েছে, তিনজনেরই লেগেছে, বাচ্চাটারও লেগেছে। বাচ্চাটার এখান থেকে কিছুটা মানে কেটে গেছে, সামান্য কেটেও গেছে। মানে আমার অবধি আসা অবধি কোনো নেগেটিভ থিঙ্কিং ওরা কেউ ফিল করেনি। ওরা এতদিন জ্বরটুকুই বুঝেছে, জ্বরের বাইরে কিছু বুঝতেই পারেনি। যখন টোটো উল্টে যাওয়ার পর বাচ্চাটা মুভ করলো, ওরা তখন এ কি বলে, কি ভেবেছো আমাকে ও নিয়েই যাবে। যাই হোক, ওখান থেকে কোনো রকম ওরা বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পর থেকে জানলায় কেউ বাড়ি দিচ্ছে, হালকা ওরা কান্নার শব্দ শুনতে পাচ্ছে বাড়ির লোক। হ্যাঁ, এতক্ষণ কিন্তু ওরা কিন্তু কিছু এতদিন কিন্তু এগুলো কিছু ফিলই করতে পারিনি। ওই যে আমি মানে কাজ করে দিলাম, জ্বরটা নামলো, এরপর থেকে এই উপদ্রবটা স্টার্ট হয়ে গেল। ওই মাঝ রাস্তা থেকে শুরু হয়ে গেল। এবার স্বাভাবিক মানুষের মধ্যে দুটো প্রশ্ন আসে, এক, আমি কিছু করে দিয়েছি নাকি এটা ছিল, হবে কিনা, তোমার কি মনে হবে? ঠিক কথা, হবেই। যে এতদিন ছিল না, আমি গেলাম, তারপর হ্যাঁ জ্বর নামলো, ঠিক আছে, কিন্তু এই উপদ্রব কোথা থেকে এলো? এটা হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। এবার ওরা তো সেটা বোঝেনি, আমি তো জানি গেলেই পর ওদের প্রবলেম স্টার্ট হয়ে যাবে। এর জন্য আমি বাড়িটা দেখতে চেয়েছি। এইবার বাচ্চাটা বাড়িতে গিয়ে বলছে, তোরা কেউ এই বাড়িতে থাকতে পারবি না, এখান থেকে তাড়িয়েই ছাড়বে। ওই বাচ্চাটার মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে। তো ওই একটা 3-3.5 বছরের বাচ্চার তো এইসব কথা বলার কথা না। এটা বলার পর থেকে বাচ্চাটা আবার বাড়িতে যাওয়ার 2 দিন ঠিক ছিল, তারপর থেকে আবার জ্বরটা আসতে শুরু করেছে। অটোমেটিকলি জ্বর আসতে স্টার্ট করে দিয়েছে। 4 থেকে 5 দিনের মাথায় জ্বর খুব হাই হয়নি, কিন্তু হালকা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। আর যখন জ্বর আসছে তখন বাচ্চাটা জানলার দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে বিবি বিবি করছে, কি বলছে কেউ জানে না। আর জ্বরটা যখন চলে যাচ্ছে স্বাভাবিক লিট করছে। বাড়ির লোক ভয় পেয়ে গেছে, দিদি তাড়াতাড়ি আসো। আমি গেছি। এবার আমি যখন ঢুকছি তখন দেখছি বাচ্চাটার মামা বাইরে বসা। আচ্ছা, মামাটাকে দেখে আমার এত অদ্ভুত লেগেছে। মানে একটা মানে মানুষ কি হয়, এটা স্বাভাবিকভাবে থাকবে, উস্কো খুস্কো চুলে, বড় বড় চুল, মুখে টুকে, মানে সে মানে একটা অপরিষ্কার মানুষ দেখলে বোঝা যায় এই মানুষটা অপরিষ্কার। আমি যখন ঢুকছি সেটা পুরো প্রথম পা থেকে মাথা অব্দি, বলেন একটা মানুষকে দেখার একটা দৃষ্টিভঙ্গি, খুব জঘন্য একটা দৃষ্টিভঙ্গিতে আমাকে দেখছে। তা আমি জিজ্ঞেস করলাম, এই ভদ্রলোক কে? বলছে এটা আমার ভাই, মানে ওর বাচ্চাটার মামা। ছোট্ট ফ্ল্যাটটা, বেশি বড় ফ্ল্যাট না। প্রথমেই বলেছিলাম খুব মানে হাইফাই ফ্যামিলি বলে মনে হয়নি। তো ওরকম যে ওই ফ্ল্যাটের কষ্ট আছে, যাই হোক যেখানে ধরো একটা ধরো ছোট ঘর, বারান্দাটা তোর মামা থাকে, এবার ভেতরটা তো ওরা থাকে। মামার এখন কথা হচ্ছে, আমি যাওয়ার পরে মামা নিজেই বলে দেখো যা করবেন করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের ঘর ছাড়তে হবে, আর তা নাহলে ছেলে ভালো হয় কি করে আমিও দেখে নেব। ওপেন মুখের পরে বলে দিল। আমি না তাকিয়ে বললাম কি, ঠিক আছে, ওরা ঘর তো ছেড়ে দেবে, তা কোথায় যাবে ওরা? বাইরে থাক, উঠোনে থাক, যেখানে খুশি থাক, হবে না, আমাকে ঘর দিতে হবে। তাহলে মানুষের মেন্টালিটি কোথায়? মানে উনি যে বুঝে গেছে আমি এসেছি, বলে জ্বর কমেছে আবার চলে আসবে, এরকম বলছে, বলেই দিয়েছে, মামাই বলে দিচ্ছে, ঠিক হবে না, মানে মামাই কিছু একটা করেছে। এবার আমি ঘরে গেলাম, ওর ঘর কাজে দেখো না সারাক্ষণ অভিশাপ দিচ্ছে আমার ছেলেকে, 3 মাস ধরে জ্বর, তোমাকে তো ওখানে বসে বলতে পারিনি, রোজ অভিশাপ দিচ্ছে, এই বাড়ি থেকে চলে যা, নাহলে আমি তোদের বাঁচতে দেবো না, এক কথা রোজ বলে যাচ্ছে ভাই।
সে তো বলছে না, সে তো করছো, বলে আমরা বুঝতে পারছি কিছু হচ্ছে, বাট বুঝতে পারছি না। তখন আমি বললাম এখানে এখানে এগুলো রাখা রয়েছে, ফেলো, আর যা করে দিয়েছি যদি এগুলো ফেলে দাও, কয়েকটা কাজ আছে করতে পারো, ছেলে স্বাভাবিক হয়ে যাবে। মানে আমি যখন বেরিয়ে এসেছি, ওর ভাই বাইরে এসে অনেকটা রাস্তায় সব দিয়ে দেখলো আমাকে পর্যন্ত। তারপরে যাক বাচ্চাটা সুস্থ হয়েছে, ওরা আমি বলার পরে ঘর ছেড়েও দেয়, ওরা ভাড়া বাড়িতে চলেও যায়, ওরা স্বাভাবিক আছে এখন। তাহলে সেই মামা সেখানেই থাকে, মানে তার উদ্দেশ্যটা সে সফল করে দেখো ফেললো। এখন একটা তো ব্যাপার আছেই, বাচ্চাটা তো সুস্থ হলো এক নম্বর কথা, আর দ্বিতীয় নম্বর কথা ওখানে থাকলে একটাই ঘর, একটাই বারান্দা, ওপেন দরজা, ফেলবো তো সারা জীবনই, আর ওর তো রাগটা থেকেই যাবে। আর ওরা অত হাইফাই নয় যে প্রত্যেক দিন কাটাতে থাকবে। একটা মানুষের মাথায় যদি ঢুকে যায় যে কোনো ভাবে আমি তোকে তাড়াবো, তখন ওদের মাথায় এসে দেখো এখন নয় এটা অপপ্রচার করছে, দুদিন পরে যদি আদার্স কোনো অ্যাপ্লাই করে, বাচ্চা মানুষ কোনো অ্যাসিড বা কোনো কিছু, অনেক কিছু আছে মানুষের, রিস্ক নয়। তাহলে দেখো আমি দ্বিতীয় সম্পত্তি নিয়ে বলছি, অন্যটা তো স্বীকার করেনি, এ বলেই দিচ্ছে, এ তো প্রমাণে। তারপরে যদি ধরো গিয়ে বলতেও গেল, ওরা প্রমাণ কি করে করবে যে আমি বলেছি কথাটা? ঠিক। তো সেও কিন্তু কোনো ফকির বাড়ির থেকে কাজে এগুলো করছিল, সেই জ্বর নেমে গেল, অথচ ডাক্তার দেখানো হয়েছে, এমনও হয়েছে হসপিটালে 5-6 দিন ভর্তিও থেকে যায় বাচ্চাটা, জ্বর কোনোভাবে কেউ নামাতে পারেনি। কদিন লাগবে, বাচ্চা ওষুধ আনতে হয়েছে। ঠিক। আমাদের সময় একদম শেষের দিকে, তবে আজকের পর্ব শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন তোমাকে আমি করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই এই প্রশ্নটা আমাদের করে থাকেন, কারোর বাড়িতে হঠাৎ করে ধরো কিছু লেখা পাওয়া গেল, কিংবা পোড়া লঙ্কা পাওয়া গেল, বা কিংবা সিঁদুর পাওয়া গেল, এগুলো পাওয়া যাচ্ছে ধরো কারোর বাড়িতে হঠাৎ করে, তার কি করণীয় হতে পারে? দেখো সিঁদুর হচ্ছে আমাদের আয়স্ত, মানে বিবাহিত মেয়েদের বিরাট বড় একটা অংশ। তো আমরা সিঁদুরকেও ফেলে রাখি না, এক নাম্বার কথা, প্রত্যেকে যত্ন করে রাখে, কারণ এটা কেউ স্বামীর অমঙ্গলের জন্য করে, ধর্মের কারণে করে, বা স্বামীর আয়ুর্বৃদ্ধির জন্য, অনেক রিজন আছে, ঠিক আছে? তো সেই সিঁদুর কেউ কখনো চাইবে না মাটিতে পড়ে গড়াগড়ি খাক। আর এটা আমাদের হিন্দু শাস্ত্রে খুব, মানে সিঁদুর মাটিতে ফেলাটা, পড়ে যাওয়াটাও কিন্তু খুব অশুভ বলে মানা হয়। মানে তাহলে আমি নিশ্চয়ই নিজের ফ্যামিলির কেউ ফেলবে না, ম্যাক্সিমাম গুলো বাইরের লোকই করছে। আর যখন সিঁদুর দিয়ে কেউ করছে, তো ডেফিনেটলি সে আপনার ভালো চেয়ে বা আপনার ভালো ভেবে এটা করছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় কথা বলে লঙ্কা, লঙ্কা তো অনেক কাজে ইউজ হতে পারে, এবার লঙ্কার মধ্যে কিছু ভরা আছে কিনা সেটাও দেখতে। অনেক সময় কিছু ভরে নিয়ে গিয়ে, আমাদের তন্ত্রের মধ্যে অনেক নিয়ম আছে, সেটাকে পোড়ানো হচ্ছে, তো তারপরে তার বাড়িতে ফেলে দেওয়া বা তার ওখানে ফেলে দেওয়া, তাতে কি হয়েছে, হয়তো তার বাড়িতে অশান্তি লাগাতে চাইছে বা অশান্তি করতে, অনেক রিজন হতে পারে। আবার যেটা বললে যে ফুল ফেলে দেওয়া, সেখানেও মানে তন্ত্রের কোনো প্রভাব হতে পারে। ফুলটা অনেক সময় কেউ যেতে গিয়ে ফেলে দিতে পারে, তো ফুলটা সবসময় তন্ত্রের হচ্ছে সেটা না, দেখে নিতে হবে যে ফুলের গায়ে সিঁদুর আছে কিনা বা আদার্স কোনো কিছু পরিলক্ষণ হচ্ছে না, বুঝে নাও। যদি সেরকম কিছু হয়, একদমই কিছু না, তাহলে সেই সিঁদুরটাকে কোনো পরিষ্কার ন্যাকড়া গঙ্গার জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেবে। সিঁদুর যেখানে ফেলা হয়েছে সেই সিঁদুরটাকে মুছবে, মুছে গঙ্গা জল দিয়ে দেবে, দেওয়ার পর ওখানে কিছুটা আলতা দিয়ে দিতে হবে। আলতা কেন? আলতা হচ্ছে পায়ের চরণের জিনিস, এবং মায়ের শক্তি, মানে আদ্যা শক্তি বা কালী, বা মানে আমরা শক্তিকে অ্যাকসেপ্ট করি। তো নেগেটিভ জায়গাটায় তুমি যদি কিছুটা আলতা ছেটা দিয়ে দিতে পারো, বা ওই আলতাটা একটু গঙ্গা জলের মধ্যে মিশিয়ে ছেটা দিতে পারো, প্রভাব কিন্তু অনেকটা কেটে যায়। আচ্ছা, বুঝতে পারলাম। এবার তারপরে কিছুটা লবণ দিয়ে দিলে বা যার যেরকম মনে হলো সে সেরকম করে দিলে অনেকটা প্রভাব। কারণ দেখো সিঁদুর তো পড়াতে পারবে না, কোনো আয়স্ত সিঁদুর পড়াবে না, সম্ভব না। তো এটা করতে পারে। শুকনো লঙ্কা বা ফুল যদি পায়, সোজা সাপটা প্রথমে ওটাকে তুলে বাড়ির বাইরে বের করো, ওর ভিতরে গঙ্গার জল দাও, দিয়ে ওটাকে নিয়ে গিয়ে ভালো করে, হয় তুমি আবার পোড়াও, যদি না পোড়াতে পারো ওটাকে নিয়ে গিয়ে কোনো ছাগল হয় দেখেছো, যে ছাগল হয় না, যদি দাড়িযুক্ত কোনো ছাগল পাও, খুব ভালো কথা, ওর নাকে গিয়ে শুকিয়ে দাও, তো যে করেছে প্রভাব তার কাছে চলে যাবে। ওহো, আচ্ছা, মানে এটা রিভার্ট ব্যাক হয়ে যাবে, রিভার্ট করবে, একদম পুরো ব্যাক করে বেরিয়ে যাবে। দাড়ি ছাগল হলে খুব বেশি ভালো হয়, মানে দাড়ি ছাগল মানে যে ছেলে ছাগল তা কিন্তু নয়,
ছাগল হতে হবে, পাঠা বা এরকম হলে হবে না, মেয়ে ছাগলই হতে হবে। এবং দাড়ি থাকতে হবে। দাড়ি থাকলে বেশি ভালো, মানে কাজটা খুব ভালোভাবে হয়। আর যদি কেউ পেলো না তখন পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে জলে দিয়ে দেওয়া বা নর্দমায় ফেলে দেওয়া, এগুলো ছাড়া তো কোনো অপশন নেই না। কিন্তু যদি ওটাকেও করে নিতে পারে তো রিটার্ন চলে যাবে। ঠিক, অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের আজকের এপিসোডে আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, স্ক্রিনে তো দিদির নাম্বার গেছে, ডেসক্রিপশন বক্সেও দিদির নাম্বার রয়েছে। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এপিসোডটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।